আজ আমরা আলোচনা করছি হুমায়ূন আহমেদের লেখা দরজার ওপাশে নিয়ে। এটা তো হিমু সিরিজের দ্বিতীয় বই, ময়ূরাক্ষীর ঠিক পরেই বেরিয়েছে। গল্পটা শুরু হচ্ছে হিমুকে দিয়ে, সেই চিরচেনা হলুদ পাঞ্জাবি, খালি পা, ঢাকার রাস্তায় তার উদ্দেশ্যহীন হাঁটা চলা। তবে এবার একটা কারণ আছে, তার কলেজ জীবনের বন্ধু রফিকের চাকরিটা বাঁচানো দরকার। ঠিক। আর এই উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো দরজার ব্যাপারটা। মানে এটা একটা রূপক যা সমাজের বাইরের চেহারা আর ভেতরের যে সত্য তার মধ্যে একটা দেওয়াল তৈরি করে। হিমু যেন সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, একজন পর্যবেক্ষক। একদম। তো আজকের আলোচনায় আমরা এই উপন্যাসের আলোকে বোঝার চেষ্টা করব হিমু কিভাবে ক্ষমতা, নৈতিকতার টানাপড়েন আর নানা অদ্ভুত সব পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা, রফিককে সাহায্য করার জন্য হিমুর যে প্ল্যানটা, মানে তৎকালীন তেল ও জ্বালানি মন্ত্রী মোবারক হোসেনের ছেলে জহিরের সাথে বন্ধুত্ব করা, এটা কিন্তু বেশ অন্যরকম একটা চাল, তাই না? হিমুর পথ তো সোজা সাপটা হয় না সাধারণত। সে ক্ষমতার একদম কেন্দ্রে না গিয়ে, মানে মন্ত্রীর কাছে সরাসরি না পৌঁছে, তার ছেলের মাধ্যমে একটা পথ খুঁজছে। এটা একদিকে যেমন বেশ ইন্টারেস্টিং, অন্যদিকে বেশ ঝুঁকিপূর্ণও বটে। হ্যাঁ, যেমন ধরুন নারায়ণগঞ্জে পূর্ণিমা দেখতে যাওয়া, তারপর ওই বালুর চরে গলা পর্যন্ত পুঁতে জোছনা দেখা, আর শেষে পুলিশের হাতে ধরা পড়া। মানে ঘটনাগুলো শুনতে মজার হলেও এর পেছনে তো অন্য উদ্দেশ্য ছিল। অবশ্যই। আর সেখানেই ক্ষমতার একটা অদ্ভুত খেলা আমরা দেখি। মন্ত্রী সাহেব প্রথমে পুলিশকে ইশারা দিচ্ছেন হিমুকে একটু ঠেস দিতে, মানে একটু হেনস্থা করতে আর কি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পরক্ষণেই ছেলের একটা অনুরোধে ফোন করে তাকে ছাড়িয়েও নিচ্ছেন। একই ব্যক্তির এই যে দুই রকম রূপ, এটা ক্ষমতার খামখেয়ালিপনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক বলেছেন, ক্ষমতার চরিত্রটাই হয়তো এরকম। আচ্ছা, এরপর গল্পে যে বড় মোড়টা আসে, জহির মানে মন্ত্রীর ছেলে, সে যখন বাবার অবৈধ আয় আর মায়ের এই নীরব সমর্থনটা মানতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়, এই অংশটা আমার বেশ মনে ধরেছিল। এটা সত্যি খুব শক্তিশালী একটা জায়গা। জহিরের এই সিদ্ধান্তটা তাকে কিন্তু গল্পের একটা অন্যতম প্রধান চরিত্র করে তুলেছে। সে যেন মানে পাপ আর প্রায়শ্চিত্তের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিবেক। বাড়ি ছেড়ে পালানোটা শুধু একটা প্রতিবাদ নয়, এটা তার নিজের ভেতরের একটা লড়াইও। কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী নয়। আমরা দেখি খুব দ্রুতই মোবারক হোসেনের ক্ষমতা চলে যায়, মন্ত্রিত্ব হারান তিনি, দুর্নীতির তদন্ত শুরু হয়, একসময় সেই জমজমাট বাড়িটা কেমন যেন নিস্তব্ধ অন্ধকার হয়ে যায়। ঠিক। ক্ষমতার এই উত্থান পতন, এই অস্থায়ী দিকটা লেখক খুব নিপুণভাবে এঁকেছেন। আর অদ্ভুত ব্যাপার হলো, ঠিক এই পতনের সময়ে হিমু আবার ফিরে আসে। হ্যাঁ, সেটাই। মোমবাতির আলোয় বসে থাকা সেই সাবেক মন্ত্রীর কাছে হিমু যাচ্ছে রফিকের চাকরির জন্য একটা ফোন করার অনুরোধ নিয়ে। এটা বেশ নাটকীয় কিন্তু। অবশ্যই নাটকীয়। আর আরও অবাক করার মতো ব্যাপার হলো, মন্ত্রিত্ব না থাকা সত্ত্বেও তার একটা ফোনেই কিন্তু রফিকের চাকরিটা হয়ে যায়। তাই তো। ক্ষমতা চলে গেলেও তার প্রভাবটা কি পুরোপুরি মুছে যায় না, নাকি অন্য কিছু? এটা একটা প্রশ্ন বটে। হয়তো এটা ক্ষমতার অবশিষ্ট প্রভাব, অথবা হতে পারে পুরনো দিনের কোনো সম্পর্কের টান, কিংবা এই কঠিন সময়ে হিমু যে পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি এক ধরনের মানে নীরব কৃতজ্ঞতা। লেখক এখানে খানিকটা ধোঁয়াশা রেখেছেন। এর পাশাপাশি কিন্তু আরও একটা উপকাহিনী আছে। ওসি সিরাজুল করিম আর তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রানুর গল্পটা, এটাও খুব স্পর্শকাতর। হ্যাঁ, রানুর গল্পটা হিমুর চরিত্রের আরেকটা দিক খুলে দেয়। হিমু নিয়মিত রানুকে দেখতে যায়, তাকে নানা গল্প শোনায়, মৃত্যুকে ভয় না পাওয়ার এক অদ্ভুত দর্শন দেয়। ফুফুর বাসায় বাদলের মহাপুরুষ হওয়ার চেষ্টাটাও বেশ মজার, যদিও। হ্যাঁ, ওটা গল্পের হালকা চালের দিক। কিন্তু রানুর সাথে হিমুর কথোপকথনগুলো, সেখানে বোঝা যায় হিমুর কাছে ভয় আর ভয়হীনতার মধ্যে পার্থক্যটা আসলে শুধু একটা দরজার এপাশ ওপাশে। এই দরজার ভাবনাটা তার নিজস্ব দর্শনের অংশ, অনেকটা ময়ূরাক্ষী নদীর কল্পনার মতোই। হুম। আর ক্লাইম্যাক্সে গিয়ে তো পরিস্থিতি আরও জটিল হয়। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা, ফাঁসির আদেশ। আর সেখানে হিমুর সেই অদ্ভুত সাক্ষ্য, যা কারো কাছে পাগলামি মনে হতে পারে, আবার কারো কাছে হয়তো গভীর কোনো সত্যের ইশারা। শেষ পর্যন্ত অবশ্য কিছু গরমিলের জন্য ফাঁসির রায়টা স্থগিত হয়, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান কিন্তু আমরা পাই না। না, পাই না। জহির তার বাবাকে একটা চিঠি লেখে, হয়তো তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু হিমু,
সে আদালত থেকে চুপচাপ বেরিয়ে যায়, তার যাত্রা যেন শেষ হয় না। তাহলে সব মিলিয়ে দরজার ওপাশে উপন্যাসটা ক্ষমতা, নৈতিক সংকট, ব্যক্তির ভেতরের টানাপড়েন আর হিমুর সেই চিরন্তন রহস্যময়তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। আর দরজা শব্দটা এখানে একটা দারুণ রূপক হিসেবে কাজ করেছে। একদম। উপন্যাসটা শেষও হচ্ছে হিমুর হাঁটা দিয়ে। আর তার ভাবনাটা কি? দরজাটা আসলে ভয় আর ভয়হীনতার। কে কোন পাশে দাঁড়াবে সেটা পথ চলতে চলতেই হয়তো ঠিক হয়। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খায় প্রতিটি চরিত্রের জন্য, এমনকি হয়তো আমাদের নিজেদের জন্য। ওই দরজার ওপাশে আসলে কি আছে? ভয়? নাকি সেই ভয়টাকে পেরিয়ে যাওয়ার সাহস?